পৃথিবী আমাদের সৌরমণ্ডলের একমাত্র নীল রঙের গ্রহ, যেখানে নাকি আমরা বসবাস করি। এই আমাদের পৃথিবী আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে মহাকাশে একটি ধূলিকণার মেঘ ছিল। হ্যাঁ বন্ধুরা, একটি ধূলিকণার মেঘ ছিল, যেখানে নাকি মাটি, পানি, বাতাস সেখানে কোনো চিহ্নই ছিল না। তারপর এমন কি হলো যে পৃথিবী একটা মেঘ থেকে ছোট্ট গোলকে পরিণত হলো? কেন এটা বিজ্ঞানী বলে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল এখনকার পৃথিবীর তুলনায় আগের পৃথিবীটা অনেকটাই ছোট ছিল। এই পৃথিবী উত্তপ্ত লাল রঙের লাভা দিয়ে তৈরি হয়েছিল। আমাদের পৃথিবী এত ছোট হওয়া সত্ত্বেও এর ভিতরে এত ঘর কিভাবে আসলো? সেই সময় পৃথিবী যদি উত্তপ্ত লাভায় থেকে থাকতো তাহলে এই পৃথিবী কেন এত গরম হলো? তারপর কিভাবে আবার ঠান্ডা হলো, যার কারণে প্রথমবার পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখা দিয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওতে এটা জানবো যে আমাদের মহাবিশ্ব মানে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো। আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। চলুন শুরু করা যাক। শুধুমাত্র এই ভিডিওটি বায়োগ্রাফির উপরে নজর দেওয়া হবে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই বায়োগ্রাফিটা এমনই হবে যে আগের জন্মের কাহিনীকে তুলে ধরা হবে। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট 1755 সালে তার বই বলেছিল ইউনিভার্সাল নেচার হিস্টোরি অ্যান্ড থিওরি অব দ্য হেভেন্সে লিখেছিলেন। তারপরে ফেরিয়ার লাভলেন, যিনি একজন ফ্রেঞ্চ স্কলার ছিলেন, তিনি 1796 সালে কিছুটা পরিবর্তন করেন। তারপর সেই বইটি বর্তমানে হাই প্রতিষ্ঠাতার দামি বইয়ে পরিণত হয়েছে। এই বায়োগ্রাফিতে তিনি পৃথিবীর ফরমেশনকে ব্যাখ্যা করেছেন। এইটা একটা এমন হাই প্রসেসিস যে পরিষ্কারভাবে জানায় যে আমাদের সূর্যের আশেপাশে ঘুরতে ঘুরতে যেখানে নাকি বিস্ফোরণ থেকে সলিডিফাই হয়। এই ব্যাখ্যাটা বেশ যুক্তিপূর্ণ। তাহলে ভালো করে জেনে নেওয়া যাক যে পৃথিবীর বায়োগ্রাফি সম্বন্ধে। সোলার নিউক্লিয়ার ডিস্ক মডেল অনুযায়ী আজ থেকে প্রায় 600 কোটি বছর আগে বর্তমানে আমাদের পৃথিবী যেই জায়গায় রয়েছে সেই জায়গায় বড় একটি ধূলির মেঘ এবং কি গ্যাসের মেঘ ছিল। বর্তমানে আমাদের সৌরজগৎ যেখানে রয়েছে সেই জায়গায় বড় একটি ধূলি এবং কি গ্যাসের মেঘ ছিল। আজ আমরা এরকমই ধুলো এবং গ্যাসের মেঘকে টেকনিক্যালি নীহারিকা বলে থাকি। মহাকাশে উপস্থিত থাকা এই নীহারিটা আমাদের পৃথিবী ছিল। একদিক থেকে এটাকে স্বর্গের মেঘও বলা যায়। তার কারণ হচ্ছে গিয়ে এর মাধ্যমে আমরা ব্রহ্মাণ্ডে পা রেখেছি। এরকম নীহারিকা কয়েক বিলিয়ন বছরে ধ্বংস হওয়া নক্ষত্র, ব্ল্যাক হোল এবং কি ম্যাটার থেকে তৈরি হয়। আমাদের এখানে নেহারের পরিমাণ যতটা বাড়তে থাকে এর গ্র্যাভিটিও দিন দিন বৃদ্ধি পেতে থাকে। আমাদের এই নীহারিকা গোলাকার হতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে কেন? আজ আমাদের কাছে গ্র্যাভিটির একটা ইকুয়েশন রয়েছে, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এতে আমরা পরিষ্কারভাবে দেখতে পারি যে গ্র্যাভিটি এবং ভর সমানুপাতিক। সেই সময় নক্ষত্র বিস্ফোরণ, ব্ল্যাক হোল থেকে নির্গত হওয়া পদার্থের কারণে আমাদের নীহারিকাতে পদার্থ বেড়েই যাচ্ছিল, অর্থাৎ ভর বেড়েই যাচ্ছিল। আর ভাগ্য বলুন কাকতালিকাভাবে নীহারির সামনে উপস্থিত থাকা একটি ছোট নক্ষত্রের বিস্ফোরণ ঘটে সেই নক্ষত্র থেকে সুপার নক্ষত্র পরিণত হয়। এখানে কেন ভাগ্যর কথা বলা হয়েছে কেউ বুঝতেই পারেনি, কারণ বিস্ফোরণের ফলে নির্গত হওয়া স্রোতই এতটা শক্তিশালী ছিল যে আমাদের নীহারিকার কেন্দ্রকেই ভেঙে ফেলে আর সমস্ত সিস্টেমকে অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ আর রোটেশন সিস্টেমে বদলে ফেলে। ফলে এতক্ষণ পর্যন্ত যে মেঘটি গোলাকার পর্যন্ত ছিল এটা সমতল ডিস্কে বদলে যায়, যেখানে নাকি গ্র্যাভিটির কোনো কেন্দ্রই ছিল না। তাই ডিস্কে আমাদের নীহারিকার সমস্ত পদার্থ অসমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। যেখানে নাকি পদার্থর ঘনত্ব অনেকটাই বেশি ছিল সেখানে নতুন নতুন পদার্থ যুক্ত হচ্ছিল। কারণ যে কোনো পদার্থের অবজেক্টের ঘনত্ব বৃদ্ধি পেলে অর্থাৎ ভর বাড়লে সেই অবজেক্টের গ্র্যাভিটিও বেড়ে যায়। আর গ্র্যাভিটির কারণে আরো বেশি পদার্থ জায়গায় জায়গায় একত্র হওয়ার কারণে আমাদের ডিস্কের পরিধি সংকুচিত হতে শুরু করে। আর ছোট পরিধির মানে হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম বেড়ে যাওয়া, অর্থাৎ যেই আমরা রোটেশন মোশন পেয়েছিলাম সেটা নাকি আরো দ্রুত হতে শুরু করেছিল। এই বিষয়টা ভালো করে বোঝার জন্য একটা ক্লিপ ভালো করে দেখে নিন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। এই ক্লিপটা একটু ভালো করে দেখুন। মেয়েটি যখন হাতটা ছড়ায় তখন তার পরিধি বেড়ে যায়, যার ফলে বাতাসের রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং তার অ্যাঙ্গুলার মোমেন্ট, এটাকে আরো সহজ ভাষায় বলতে গেলে তার মোমেন্টের স্পিড কমে যায়। এটাকে আর সহজ ভাষায় বললে তার রোটেশনের স্পিড লাহে লাহে কমতে থাকে। যখনই মেয়েটি হাতটা ভিতরের দিকে ঢুকায় তখনই রেজিস্ট্যান্স কমে যায় এবং রোটেশন স্পিড বেড়ে যায়। এটাকে বলা হয়ে থাকে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই নীতিটাকে ড্যান্সাররা অনেক বেশি ব্যবহার করে থাকে। এখন আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কিভাবে ডিস্কের স্পিড বাড়লো। এইবার ফিরে আসবো আমাদের কাহিনীতে।
যখন নাকি ধূলিকণার মেঘগুলো ঘুরতে থাকে সেখানে একটি ভর্টেক্স তৈরি হয়, যেখানে নাকি কেন্দ্রের দিকে সবকিছুকে টেনে নিচ্ছিল, যার ফলে নিমিষে বেশিরভাগ পদার্থ কেন্দ্রের দিকে ধীরে ধীরে জমা হতে শুরু করে। কেন্দ্রের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে হঠাৎ করে প্রেসারও বাড়তে শুরু করে। এটা আপনারা অনেকেই জানেন যে গেলুসের ল অনুযায়ী প্রেসারলি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। যেখানে নাকি কেন্দ্রের চাপ বাড়ে সেখানে লাহে লাহে তাপমাত্রাও বাড়তে শুরু করে। যখন নাকি উচ্চ তাপমাত্রা আরো গ্যাস নিজেদের পদার্থের উপরে প্রভাব ফেলবে তখন নিজেদের প্রতিক্রিয়াকে ধরে রাখতে পারবে না। যখন হাইড্রোজেন গ্যাসের মলিকিউলগুলি একটি আরেকটির সঙ্গে সংস্পর্শে আসে তখন তাদের মধ্যে নিউক্লিয়ার ফিউশন হয় এবং হিলিয়াম মলিকিউল তৈরি হতে শুরু করে। এটা ছিল সেই রিয়াকশন যা আমরা বর্তমানে আমাদের সূর্যের মধ্যে দেখতে পারি, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলা অত্যাধিক প্রেসার এবং টেম্পারেচার নিউক্লিয়ার ফিউশন আসলে একটা উত্তপ্ত খিটখিটে বাচ্চা সূর্যের জন্ম দিচ্ছিল এবং এই বাচ্চা সূর্যের জন্ম হতে না হতেই বাচ্চা সূর্যের নাম রাখা হয় প্রোটোস্টার। এই খিটখিটে বাচ্চা প্রোটোস্টারকে দেখার জন্য যাকে রাখা হয়েছিল তার নাম হচ্ছে প্রোটোপ্ল্যানেটারি ডিস, অর্থাৎ ধূলিকণা বিভিন্ন ধরনের গ্যাস, যা অবজেক্টের এমন একটি ডিস যা নাকি তার আশেপাশে ঘুরছিল। যেখানে নাকি শনি গ্রহের আশেপাশে কঠিন বস্তু এবং গ্রহাণুগুলো ঘুরতে থাকে ঠিক তেমনি এরকম একটা বস্তু দেখা গেছে অনেকটাই বড় আকারের। এই প্রোটোপ্ল্যানেটারি ডিস্কে শুধুমাত্র মেটেল এবং সিলিকের চেয়ে এমন পদার্থ ছিল যা নাকি সদ্য জন্মানের বাচ্চা সূর্যের মুড সুইং সহ্য করতে পারত, কারণ তাদের অনেকটাই বয়লিং পয়েন্ট বেশি হয়। তাই তারা এই সদ্য জন্মানো সূর্যের কাছাকাছি থাকা শুরু করে ধীরে ধীরে তাদের আশেপাশে থাকা পদার্থগুলোকে আকর্ষণ করতে শুরু করে এবং কি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল গ্রহ তৈরি করে। যেই মলিকিউলগুলো অনেকটাই সেন্সিটিভ ছিল সেইগুলো প্ল্যানেটারি ডিস্কে সূর্য থেকে অনেকটাই দূরে থাকতে শুরু করে, কিন্তু এই সেন্সিটিভ মলিকিউলের সংখ্যা মেটেল এবং সিলিকেট থেকে অনেকটা বেশি ছিল। এর জন্য তারা বাচ্চা সূর্য থেকে অবস্থিত গ্যাসেন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনে পরিণত হয়। এবার যখন প্রোটোপ্ল্যানারি ডিস্কের জায়গা ভাগাভাগি শেষ হয়ে যায় তখন অবশিষ্ট মলিকিউল তারা তখনও সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা কাদের কাছে যেতে চায়। আজও গ্রহাণুর রূপে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। আমরা এতক্ষণ পর্যন্ত এটা দেখতে পারলাম যে বেশিরভাগ মেটেল এবং সিলিকেট সৌরজগতের ভিতরে থাকা গ্রহগুলিকে তৈরি করেছে। এখন প্রশ্ন আসে যে এটা কি হঠাৎ করে তৈরি হয়ে গেল? আসলে না। যখন নাকি প্রোটোস্টার জন্মায় সেখান থেকে ছোট ছোট পাথর তৈরি হয় যা নাকি একটি আরেকটির সঙ্গে সবসময় ধাক্কা খেত। ক্রমাগত চলতে থাকা এই সংঘর্ষে পরবর্তী সময়ে 5টা গ্রহকে জন্ম দিতে শুরু করে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আপনাদের মনে এখন প্রশ্ন থাকতেই পারে যে 5টার বদলে 4টা বলা হলো কেন? আগের নাকি কঠিন গ্রহ 4টি ছিল, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এবং থিয়া। মঙ্গল গ্রহটি নাকি থিয়া গ্রহর থেকে অনেকটাই বড় ছিল। সেই সময়ে থিয়া গ্রহের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগে। সেই সময়ের ধাক্কাটা এতটাই খতরনাক ছিল যে থিয়া গ্রহ কিছুটা ভেঙে গিয়ে পৃথিবী ফিউজ হয়ে একটি বড় গ্রহে পরিণত হয়। সংঘর্ষের সময় একটি টুকরা বাহিরে চলে যায়। আপনারা কি জানেন বর্তমান অবস্থায় সেই টুকরাটার নাম কি? আপনাদের মধ্যে কি কেউ কেউ চাঁদের কথা ভেবেছেন? যদি চাঁদের কথা ভেবে থাকেন তাহলে আপনাদেরটাই ঠিক। সেই সময়ের খতরনাক সংঘর্ষটাকে চেইন ইম্প্যাক্ট এবং গ্রেট ইম্প্যাক্ট ডিলিউশন বলা হয় এবং বিগ স্প্ল্যাশ নামে চিনে। এরপরে বেড়ে যাওয়া এই বড় গ্রহটির গ্র্যাভিটি আশেপাশের গ্রহকে পৃথিবীর দিকে আকর্ষিত করতে শুরু করে। গ্রহাণু বৃষ্টির আকারে এরকম ভাবে ঝরে পড়ছিল। সেই সময়টাতে পৃথিবীর কাছে কোনো ধরনের বায়ুমণ্ডল ছিল না, যা নাকি যেই সময়ের গ্রহাণুকে এই পৃথিবীকে রক্ষা করবে। আর কয়েক হাজার বছর চলতে থাকা অ্যাস্টেরয়েড বম্বার্ডমেন্ট সেই সময় সমস্ত পৃথিবীকে একটি মল্টেন প্ল্যানেটে তৈরি করেছিল। এর কারণ ছিল একটাই, সংঘর্ষের কারণে হিট এনার্জি প্রডিউস হতো যা পৃথিবীকে পুরোটাই উত্তপ্ত করে ফেলেছিল। এইবার একটু ভাবুন তো পৃথিবীতে কতটা গ্রহ আশ্রে পড়েছিল যা নাকি এই পুরো পৃথিবীকে সলিড লাভা থেকে মল্টেন লিকুইড লাভাতে পরিণত করেছিল। যখন নাকি পুরোপুরি পৃথিবীটা তরল অবস্থায় চলে এসেছিল তখন পৃথিবীর সমস্ত ভারী উপাদানগুলো ডুবে যেতে শুরু করে এবং কম ঘনত্ব থাকা বস্তুগুলি উপরের দিকে চলে আসতে শুরু করে। এর জন্য আমরা সম্পূর্ণ পৃথিবীকে আলাদা আলাদা লেয়ারে দেখতে পারি। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল। এই সম্পূর্ণ প্রসেস চলাকালীন সবথেকে কম ঘনত্ব গ্যাসগুলি শিলামণ্ডলের থেকে উপরে উঠে যায় আর তারা তৈরি করে আমাদের মতো প্রাণীদের বিকশিত হওয়া পারিবারিক পরিবেশ। অর্থাৎ সেই সময়ের গ্যাসগুলি মিলে পৃথিবীতে একটা বায়ুমণ্ডলের সৃষ্টি করে। যদিও এই বায়ুমণ্ডল মানুষের জীবন ধারণের জন্য উপযুক্ত ছিল না,
এর জন্য অধিকাংশ সময় জীবন ধারণের জন্য ডেলিভারি পিছিয়ে দেওয়া হতো। এরপরেও পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে, আর সেই সময়ে পৃথিবীতে প্রাণ জন্মানোর সুযোগ পায়। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? বায়ুমণ্ডলের উপস্থিত সালফেট, হাইড্রোকার্বন এবং অন্যান্য গ্যাসগুলির রিয়াকশন। পানি আগে থেকে তৈরি করে রাখলেও সেই পানিখিনি অত্যাধিক তাপের জন্য বাষ্পরূপে বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছিল। যখন নাকি পৃথিবী ঠান্ডা হয়, তখন যেগুলো বাষ্পতে ঘুরে বেড়াচ্ছিল সেইগুলো ঘনীভূত হতে শুরু করে। সেই সময় শেষমেশ বৃষ্টির দেখা পাওয়া যায়, যা নাকি সবার আগে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াকে জন্ম দেয়। এই ব্যাকটেরিয়া সিনথেসিসের মাধ্যমে সালফার কম্পাউন্ড এবং হাইড্রোকার্বনকে ডাইজেস্ট করে বাতাসের অক্সিজেনকে রিলিজ করতে থাকে। ধীরে ধীরে বায়ুমণ্ডলের বিষাক্ত গ্যাসগুলির পরিমাণ কমতে থাকে এবং অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে। বেড়ে যাওয়া অক্সিজেনগুলি ওজোন স্তর তৈরি করে। যদিও এইটি আমাদের জন্য একটি পৃথিবীর ভালো খবর ছিল, এইভাবেই আমাদের পৃথিবী এবং বায়ুমণ্ডলগুলো তৈরি হয়েছিল। সবথেকে অবাক করা বিষয় হলো যে এই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব ঘটানোর জন্য পৃথিবীর 5 বিলিয়ন বছর সময় লেগেছিল, যা আমরা 5 শতকে পৃথিবীর কি অবস্থাটা এনে করে ফেলেছি। তো বন্ধুরা, এখন আপনারা কমেন্ট করে জানান যে এই ভিডিওর থ্রুতে আপনারা কি জানতে পারলেন। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।